সকলকে স্বাগত জানাচ্ছি দিশান বাংলায়। আজকের ভিডিওর বিষয় হলো মহান এবং সকলের শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। আসুন শুরু করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত মাহিনগড়ের বসু পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্ত বাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতা ও মাতার 14 সন্তানের নবম সন্তান তথা ষষ্ঠ পুত্র। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল ও সরকারি আইনজীবী। তিনি ব্রিটিশ ভারতের সরকারের প্রতি অনুগত ছিলেন এবং ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে কঠোর ছিলেন। তাদের পৈতৃক নিবাস ছিল ভারতের অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া। 1902 সালে তিনি তার 5 বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র বসু বিদ্যালয়টিতে পঠন পাঠন করেন। বিদ্যালয়টিতে সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপীয় বা মিশ্রিত ব্রিটিশদের অ্যাংলো ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। পাঠ্যক্রমটিতে ইংরাজি সঠিকভাবে লিখিত ও কথ্য, লাতিন, বাইবেল, ভালো আচরণ, ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাস অন্তর্ভুক্ত ছিল। কোনো ভারতীয় ভাষা শেখানোর ব্যবস্থা ছিল না। এই বিদ্যালয়ে তার পিতা জানকীনাথের পছন্দ ছিল। তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন নির্দ্বিধায় ত্রুটিহীন ইংরেজি বলতে পারে। ভারতে ব্রিটিশদের মাঝে থাকার জন্য তিনি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তার বাড়িতে কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো, ফলে বিদ্যালয়টি ছিল বাড়ির বিপরীত বৈশিষ্ট্যের। বাড়িতে তার মা হিন্দু দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন, মহাভারত ও রামায়ণ মহাকাব্য থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন। মায়ের কাছ থেকে সুভাষ একটি যত্নশীল মনোভাব অর্জন করেন। তিনি দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করতেন এবং বাড়ির পাশে অন্য ছেলেদের সাথে খেলাধুলায় যোগ দেওয়া ও উদ্যান পালন পছন্দ করতেন। তার আর 5 ভাইকে অনুসরণ করে সুভাষকে 1909 সালে 12 বছর বয়সে কটকের রাভেনস কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয়। এখানে বাংলা ও সংস্কৃত শেখানো হতো এবং বেদ ও উপনিষদ সম্পর্কে পাঠদান করা হতো। যদিও তার পাশ্চাত্য শিক্ষার তৎপরতা অব্যাহত ছিল, তবে তিনি ভারতীয় পোশাক পরতেন এবং ধর্মীয় ভাবনা চিন্তার সাথে জড়িত ছিলেন। ব্যস্ততা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু পড়াশোনায় মনোযোগ, প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মেট্রিক পরীক্ষায় 2য় স্থান অর্জন করেন। সুভাষচন্দ্র বসু আবারও তার 5 ভাইকে অনুসরণ করে 1913 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি দর্শনকে অধ্যয়ন বিষয় হিসাবে নির্বাচিত করেন। পাশাপাশি ক্যান্ট, হেগেল, বেগসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে এই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 খ্রিস্টাব্দ দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 খ্রিস্টাব্দে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন। 1925 খ্রিস্টাব্দে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকেও বন্দী করা হয় এবং নির্বাসিত করা হয়। সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু আজাদ হিন্দ ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি ধর্মনিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। 1921 সালের 16 জুলাই 24 বছর বয়সী সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ফিরে ভারতের বোম্বেতে পাড়ি দেন এবং অবিলম্বে গান্ধীর সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক বছর পরে এক লেখায় এই সাক্ষাতের বিষয়ে লেখেন, তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। তার মতে গান্ধীর লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুনিশ্চিতও ছিল না। গান্ধী এবং বসু প্রথম সাক্ষাতেই আন্দোলনের উপায় সম্পর্কে ভিন্নমত পোষণ করেন। গান্ধী অহিংস আন্দোলন সম্পর্কে
ছিলেন আপোষহীন। তবে বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায়ই গ্রহণযোগ্য ছিল। সুভাষচন্দ্র বসু একনায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু গান্ধী পরিপূর্ণভাবে এর বিরুদ্ধে অবস্থান নেন। 1923 সালে বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। তিনি চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন। 1924 সালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হওয়ার পর বসু কলকাতা পৌর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। 1928 সালের ডিসেম্বরের শেষের দিকে বসু কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। এর কিছুদিন পরে সুভাষচন্দ্র বসুকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয়। এরপর 1930 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। 1930-এর দশকের মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র বসু ইউরোপ ভ্রমণ করেন। এ সময় বেনিতো মুসোলিনি সহ বিভিন্ন ভারতীয় ছাত্র ও ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন। তিনি দলীয় সংগঠন এবং কমিউনিজম ও ফ্যাসিবাদের প্রয়োগ পর্যবেক্ষণ করেন। এই সময়ে তিনি তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম অংশ রচনা করেন। ব্রিটিশ সরকার বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ভারতে এই বই নিষিদ্ধ করেন। প্রায় 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1933 খ্রিস্টাব্দে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1938 সাল অবধি বসু জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়েছিলেন এবং কংগ্রেস দলের সভাপতি হিসেবে মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ সহ শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন। এর ফলে তার সাথে মোহনদাস করমচাঁদ গান্ধীর সংঘাত সৃষ্টি হয়, যিনি প্রকৃতপক্ষে বসুর সভাপতি পদের বিরোধিতা করেন। ফলশ্রুতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি বিভক্ত হয়ে যায়। 1939 সালের 22 জুন বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক সংগঠিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিনলিথগো কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করেন। সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য গণ আইন অমান্য আন্দোলন আয়োজনের পক্ষে প্রচারণা শুরু করেন। 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়, তবুও তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। পালানোর কয়েকদিন আগে তিনি নিঃসঙ্গ থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন এবং লম্বা দাড়ি রাখেন। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে। 1921 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের গমোহ রেলওয়ে স্টেশনে পৌঁছান। তিনি তৎকালীন জার্মান সামরিক গোয়েন্দা সংস্থা আবওয়ের সাহায্যে পেশোয়ার পৌঁছান। সেখানে তিনি আকবর শাহ, মোহাম্মদ শাহ এবং ভগতরাম তলওয়ারের সাথে সাক্ষাৎ করেন। তাকে আকবর শাহের বিশ্বস্ত বন্ধু আবাদ খানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 1941 সালের 26 জানুয়ারি তিনি আফগানিস্তান সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। রাশিয়ায় পৌঁছানোর পর সোভিয়েত গোয়েন্দা সংস্থা এনকেভিডি তাকে মস্কোতে নিয়ে যায়। তিনি আশা করেছিলেন যে ভারতের ব্রিটিশ শাসনের প্রতি রাশিয়ার ঐতিহ্যগত শত্রুতার ফলস্বরূপ তারা তার ভারতে জন উত্থান ঘটানোর পরিকল্পনাকে সমর্থন করবে। তবে সোভিয়েতদের প্রতিক্রিয়া দেখে তাকে হতাশ হতে হয়। জার্মানিতে পৌঁছানোর পর তিনি জার্মান পৃষ্ঠপোষকতায় পরিচালিত আজাদ হিন্দ রেডিওর সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতের স্পেশাল ব্যুরোর সাথে যুক্ত হন। তিনি বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় যুদ্ধবন্দীদের মধ্য থেকে সৈন্য নিয়ে ভারতীয় সেনাবাহিনী গঠন করেন। সব মিলিয়ে 3000 ভারতীয় যুদ্ধবন্দী আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করেন। তবে খুশি হওয়ার বদলে সুভাষচন্দ্র বসু বেশ চিন্তিত ছিলেন। রাশিয়ার একজন ভক্ত হিসেবে হিটলারের ট্যাঙ্কের সোভিয়েত সীমান্ত অতিক্রম দেখে তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। 1943 সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি জার্মান ইউ বোটে করে জাপান চলে যান। এর ফলে জার্মানিতে তার সৈন্যরা নেতৃত্বহীন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সুভাষচন্দ্র বসু 1941 থেকে 1943 সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন। 1943 সালে জার্মানি ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে সুভাষচন্দ্র বসু জাপান চলে যান। জাপানি গোয়েন্দা বিভাগ ফুজিওয়ারা কিকান এর প্রধান মেজর ইউআইজি ফুজিওয়ারা সর্বপ্রথম আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ভাবেন। ফুজিওয়ারার লক্ষ্য ছিল একটি সেনাবাহিনী গঠন করা যা জাপানি সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে। যাই হোক, 1943 সালে সুভাষচন্দ্র বসুর আগমনের সঙ্গে স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের ধারণাটাই আবারও পুনরুজ্জীবিত হয়।
জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে সংগঠনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। সুভাষচন্দ্র বসু সেনাবাহিনী পুনর্গঠন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন সংগঠিত করতে সক্ষম হন। প্রবাসী ভারতীয়রা একই সাথে জাতীয় সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়ে এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের আহ্বানে সাড়া দিয়ে আর্থিকভাবে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেন। আজাদ হিন্দ ফৌজে একটি পৃথক নারী ইউনিট ছিল যার নাম ঝাঁসি রানী রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল এর নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। এটিকে এশিয়ার এ ধরনের প্রথম দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয়। 1944 সালের 4 জুলাই বর্মায় ভারতীয়দের এক সমাবেশে আজাদ হিন্দ ফৌজের জন্য একটি ভাষণ প্রদানের সময় তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি উচ্চারিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এর মাধ্যমে তিনি ভারতের জনগণকে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা অস্থায়ী সরকার আরজি হুকুমতে আজাদ হিন্দ এর অধীনে ছিল। এই সরকার নিজস্ব মুদ্রা, ডাকটিকিট, আদালত এবং সিভিল কোড উপস্থাপন করে। আজাদ হিন্দ ফৌজের প্রথম দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তের মণিপুরের দিকে জাপানি আগ্রাসনে সহায়তা করা। জাপানিরা আরাকানে হামলার সময় এবং একই সাথে ইম্ফল ও কোহিমার দিকে আগ্রাসনের সময় আজাদ হিন্দ ফৌজের বিশেষ বাহিনী বাহাদুর গ্রুপ শত্রুরেখার পিছনে বিভিন্ন অপারেশনে অংশ নেয়। জাপানিরা 1942 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং এরপর 1 বছর পর সেখানে লেফটেন্যান্ট কর্নেল এডি লোকনাথনকে গভর্নর জেনারেল করে অস্থায়ী সরকার ও আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়। 1944 সালের 6 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও কর্তৃক সম্প্রচারিত একটি বক্তৃতায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য তার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন। এই প্রথম গান্ধীকে এমন সম্বোধন করা হয়। কোহিমা ও ইম্ফলের যুদ্ধে জাপানিদের পরাজয়ের পর ভারতের মূল ভূখণ্ডে আজাদ হিন্দ সরকারের একটি ঘাঁটি স্থাপনের লক্ষ্য চিরকালের জন্য ব্যর্থতায় পর্যবসিত হয়। তবুও আজাদ হিন্দ ফৌজ বর্মায় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মেঘটিলা, মান্দালয়, বাগো, মাউন্ট পোপা ইত্যাদি অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধে অংশগ্রহণ করে। যাই হোক, রেঙ্গুনের পতনের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সরকার একটি কার্যকর রাজনৈতিক সত্তা হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলে। এরপর লেফটেন্যান্ট কর্নেল লোকনাথনের অধীনে আজাদ হিন্দ ফৌজ এর একটি বড় অংশ আত্মসমর্পণ করে। অবশিষ্ট সৈন্যরা সুভাষচন্দ্র বসুর সঙ্গে মালয়ে পশ্চাদপসরণ করে অথবা থাইল্যান্ডের দিকে যাত্রা করে। যুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণ আজাদ হিন্দ ফৌজের সমাপ্তি ঘটায়। এরপর বন্দীদের ভারতে ফেরত পাঠানো হয় এবং কিছু সৈন্যকে বিশ্বাসঘাতকতার দায়ে দণ্ডিত করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন ব্রিটিশদের উপর আইএনএর হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে, কিন্তু এই ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে। একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আইএনএ আত্মসমর্পণ করে। এবার জেনে নেব আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তিগুলি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার আরও একটি বিখ্যাত উক্তি হলো দিল্লি চলো, যা তিনি আইএনএ সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন। জয় হিন্দ তার ব্যবহৃত আরও একটি স্লোগান, যা পরবর্তীতে ভারত সরকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক গৃহীত হয়েছিল। এছাড়া আজাদ হিন্দ ফৌজে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেছিলেন। এটি মৌলানা হজরত মোহানি দ্বারা নির্মিত হয়েছিল। ঐতিহাসিকদের মতে 1945 সালের 18 আগস্ট সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপানি বিমান জাপান শাসিত ফরমোসায় বিধ্বস্ত হওয়ার পর আগুনে দগ্ধ হয়ে বসুর মৃত্যু ঘটে। তবে তার অনেক অনুগামী, বিশেষত বাংলায়, সেই সময় ঘটনাটি অস্বীকার করে এবং এমনকি এখনও তার মৃত্যু সম্পর্কিত পরিস্থিতি ও তথ্য অবিশ্বাস করে। বন্ধুরা, মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর এরকম অনেক জানা এবং অজানা তথ্য এখনও লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায়। এত অল্প সময় একটি ভিডিওতে সব তথ্য তুলে ধরা সম্ভব নয়। তবে এই বিষয়টি সবাইকে অবশ্যই জানতেই হবে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয় এবং তিনি চিরকাল জীবিত রইবেন প্রত্যেকটি ভারতীয়র হৃদয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করবেন দিশার বাংলাকে। জয় হিন্দ।